বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা মহানগর কমিটিতে প্রকৃত বিপ্লবীদের যথাযথ স্বীকৃত স্থান না দেওয়ায় বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীদের একাংশ। নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিএনপি ও সহযোগী সংগঠনে বিক্ষোভ মিছিল হয়েছে। এখন কি দাবি আদায়ের মৌসুম? এই দাবি আদায়ের মৌসুমে সরকার কিভাবে ঠিকঠাক মতন ফাংশন করবেন বলে মনে করেন? না, দাবি আদায়ের মৌসুম কিনা, দাবি দেওয়া অনেক দেখছি আমরা। দাবির নগরী পরিণত হয়েছিল এক সময় ঢাকা, এবং চলছেই, এটা চলছেই। প্রত্যেকটা দাবি যারা করছেন তাদের সাথে কিন্তু আলোচনাটা করতে হবে, আলোচনা করে একটা রিজলভ করতে হবে। এবং এই কাজটা রাজনীতিবিদরা খুব ভালো পারেন, এবং তারা এটা কিন্তু প্রমাণ করেছেন। যখন রেলওয়ে স্ট্রাইক হলো হঠাৎ করে হয়নি, এটা অনেক দিন ধরে তাদের দাবি, কিন্তু তাদের সাথে সবসময় গভর্নমেন্ট এটা নেগোশিয়েট করার চেষ্টা করেছে, যেহেতু রাজনৈতিক সরকার ছিল এবং তাদের একটা শ্রমিক লীগ থাকে, শ্রমিক দল থাকে, শ্রমিকের আরও সংগঠন থাকে, তাদের সাথে তারা লিঙ্ক করে এটা করে। তো ওই সময়ে আপনি দেখবেন যে হঠাৎ করে যখন শুরু হলো তখন কিন্তু আপনি রেলওয়ে উপদেষ্টাকে খুঁজে পেলেন না, কেউ পেল না তাকে তখন খুঁজে পাওয়া গেল যে তিনি অলরেডি বিছনায় ঘুমাতে গেছেন। হ্যাঁ, ও তো যেতেই পারেন, একজন মানুষের ঘুম তো লাগতেই পারে। বাট দেখেন, এরকম পরিস্থিতিতে এই স্ক্রল দেখার পরে তো আপনার ঘুম ভেঙে যাবে, এবং সঙ্গে সঙ্গে আপনি অ্যাক্টিভ হবেন, আপনার মন্ত্রণালয়কে অ্যাক্টিভ করবেন, আপনার রেলওয়ে অধিদপ্তরকে অ্যাক্টিভ করবেন, আপনার যাদের সাথে লিঙ্ক রাজনীতিবিদদের অ্যাক্টিভ করবেন। কিন্তু দেখা গেল যে ওইখানে ওই শিমুল বিশ্বাসের নেতৃত্বে জাতীয়তাবাদী শ্রমিক দলের লোকেরাই অ্যাক্টিভ হলো, এবং তারা আলাপ আলোচনা করলো, এবং অন্যান্য রাজনীতিবিদরা গেলেন, এটা রিজলভ করলেন। তো এই যে বিষয়গুলো যেগুলো ঘটে, রাজনীতিবিদদের পক্ষে যত সহজে এগুলো রিজলভ করা সম্ভব, সেটা অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের সময় করা সম্ভব না। আবার দেখবেন যে তত্ত্বাবধায়ক সরকারের সময় কিন্তু এরকম দাবি দেওয়া নিয়ে অনেক বেশি আন্দোলন হয়নি, কারণ মানুষ জানে এই সরকারটা তো 90 দিনের সরকার বা 120 দিনের সরকার, তো তাদের কাছে দাবি করে কি করব। এখানে মানুষকে মনে হয় একটা ধারণা আমরা অলরেডি দিয়ে দিয়েছি, বা মানুষ ধারণা করছে না এই সরকারটা বেশ কিছুদিন থাকবে, সংস্কার করবে, তারপরে নির্বাচন, আগে সংস্কার নাকি আগে নির্বাচন, কোন নির্বাচন আগে। এই যে আলাপ আলোচনার ফলে মানুষের একটা ধারণা সৃষ্টি হতে পারে যে এই সরকার একটা দীর্ঘমেয়াদী সরকার, সরকারের ভাববে বা সরকারের আলাপ আলোচনা অ্যাক্টিভ থাকা, রেসপন্স করা। এখন এক এক জায়গায় দাবি করবে, এই যে কলেজ, যেটা 7 কলেজ, এটা নতুন না, এটা অনেক পুরানা, এটা অনেক দিন ধরেই চলছে, এবং আমরা এটার একটা সম্মানজনক নিষ্পত্তি আগেও করতে পারিনি। ওটা একটা বড় ইস্যু নিয়ে আলোচনা করতে হবে। শিক্ষা সংস্কার একটা বড় ইস্যু, বাট এই সরকার তো এখন পর্যন্ত শিক্ষার জন্য কোনো সংস্কার কমিটি গঠন করেনি। তো ওই কমিটিটা গঠন করা হলে, বা শিক্ষা একটা কমিশন যদি গঠন করা হয়, তাহলে কিন্তু শিক্ষা বিষয়ক যত দাবি দেওয়া, সব দাবি দেওয়া নিয়ে তারা কাজটা করতে পারতেন। ফেসিবাদের দোসর আছে নাকি খুনের আসামি আছে, লেট দি আইন শৃঙ্খলা বাহিনীকে হ্যান্ডেল করতে দেন। একটা নেভাল নেভির একটা জায়গায়, সেখানে যে গত রাতে যা ঘটেছে, এটা কি আমাদের দেশের সম্মানটাকে কি খুবই উপরে নিয়ে গেল? যে একটা বিবাহ অনুষ্ঠানে আমরা যা যা করলাম, এবং আমরা সমন্বয়করা, এবং আপনি বলছিলেন যে ওই যে ঘৃণা সৃষ্টি করে দেওয়া হয়, এই যে ঘৃণা ছড়িয়ে দেওয়া এবং ঘৃণা সৃষ্টি করা, এটা করে আমরা কী লাভ করছি? আমরা তো ঠিক করছি না। তো আপনি পুলিশকে খবর দিয়েছেন, পুলিশকে হ্যান্ডেল করতে দেন। ওখানে যদি কোনো খুনের আসামি থাকে, ওখানে যদি কারোর বিরুদ্ধে কমপ্লেন থাকে, পুলিশ যাবে, পুলিশ নিজেই তাকে হ্যান্ডেল করবে। সেটা আপনার ভিতরে ঢুকে হ্যান্ডেল করার দরকার নেই। ওই যে আবার সেই মবক্রেসিতে আমরা ফিরে যাচ্ছি। আপনার এই যে যতগুলো আপনি বললেন, তার মধ্যে কিছুটা হলো মবক্রেসির একটা ধারণা হয়ে গেছে, এবং কেউ ভাবতে শুরু করে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার ছিল, তখন তারা সেটা নিতে পারেন নাই। তাদের সীমাবদ্ধতা ছিল, বিকজ আমাদের পুলিশ ফোর্স একদম শ্যাটার্ড ছিল। কিন্তু তারা রাজনৈতিক ব্যক্তিবর্গ বা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এই কাজগুলো এগিয়ে নিতে পারতেন। শিক্ষা প্রতিষ্ঠান তো টোটালি মবের হাতে চলে গিয়েছিল। আপনি এক একজন প্রধান শিক্ষক, প্রিন্সিপাল, তাদের সাথে শিক্ষকদের সাথে কী আচরণ করা হয়েছে, এগুলো তো আমরা দেখেছি। এখন এটা হচ্ছে না। বাট এই যে তখন থেকে কিন্তু মবটা, তারা মনে করলেন যে মব করলেই আমাদের দাবি দেওয়া আদায় হবে, এবং সবাই এখন বিশ্বাস করেন যে রাজপথে থাকলেই আমাদের দাবি দেওয়া আদায় হবে। কারণ আপনি তো উচ্চ আদালতে ঢুকে গেলেন, সেদিনে সব বিচারক আপনি পদত্যাগ করতে বাধ্য হলো। আপনি তারপরে বিচারক নিয়োগের যে নিয়মকানুনের কথা আমরা এতদিন ধরে আলোচনা করেছি, যে বিচারক নিয়োগের একটা বিধি থাকতে হবে, একটা নীতিমালা থাকতে হবে, আমরা সেটা করলাম না। তারপরে তো আমরা বিচারক নিয়োগ করে ফেললাম। তো তার মানে কি? তার মানে আমি ওখানে গেলাম, আমি দাবি করলাম, আমি বিজয়ী হয়ে ফিরে আসলাম। শুধুমাত্র আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে যখন পদত্যাগ করানোর বিষয়ে দাবিটা করা হলো, সেখানে এই মবটা সাকসেস হয়নি। শুধুমাত্র বিপ্লবের ইশতেহার পাঠ করা বা রচনা করার বা ঘোষণা করার যখন ডেটটা দেওয়া হলো, সেখানে এই মবটা সাকসেসফুল হয়নি।
তো আমরা তো দেখছি যে কিছু জায়গায় তারা সাকসেসফুল হিসেবে ফিরছি একটু পরেই। দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে গোলাম মাওলা রনি আছেন। গোলাম মাওলা, গুণে ঐক্যবদ্ধ অভ্যুত্থানের শক্তি দ্বিগুণ হবে, অথচ ইতিমধ্যে বিভিন্ন পেশাজীবীরা দাবি দাওয়া তুলে ধরতে গিয়ে পুলিশি লাঠিপেটার শিকার হচ্ছেন। ঢাকার কেন্দ্রস্থলে পাহাড়িদের রক্তাক্ত হতে দেখা গেল। জেলা উপজেলায় মাজার দরবার শরীফগুলো একের পর এক গুড়িয়ে দেওয়া হচ্ছে। যে মেয়েরা ফুটবল, ক্রিকেট, আন্তর্জাতিক অঙ্গন থেকে অসামান্য অর্জন নিয়ে এসেছে, তাদের খেলাধুলার আয়োজনে সহিংস বাধা তৈরি হচ্ছে। অর্থনৈতিকভাবে এতিম হয়ে ঘুরছেন সাভার, আশুলিয়া, গাজীপুর জুড়ে প্রায় 60টি কারখানার কাজ হারানো শ্রমিকেরা। মূল্যস্ফীতি চলছে ডাবল ডিজিট হারে, মার্কেট সিন্ডিকেটগুলো বহাল তবিয়তে আছে। তিনি প্রশ্ন করেছেন, ফাল্গুন আসছে, আমরা কেন দ্বিগুণ হতে পারলাম না? একই প্রশ্ন আপনার কাছে। আমরা দ্বিগুণ হতে পারলাম না, এটা আমাদের ব্যর্থতা। অথচ দ্বিগুণ হওয়ার মতো যথেষ্ট রকম সুযোগ ছিল, সুবিধা ছিল। আমার জানা মতে দেশের প্রথম শ্রেণীর যে 50 থেকে 60টি বড় বড় শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে গত 6 মাসে, যেখানে 10,000 থেকে 40 থেকে 50,000 লোক পর্যন্ত কাজ করতো। অন অ্যাভারেজে 5 লাখ লোক কর্মসংস্থান একদম পুরো বন্ধ হয়ে গেছে। এটা শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল লেভেলে, মানে বেক্সিমকোর মতো কোম্পানি এই পর্যায়ে 5 লাখ লোকের কর্মচ্যুতি ঘটেছে। 2 নম্বর হলো যে এই যে ছোটো ছোটো দোকান যেগুলো ছিল পাড়া মহল্লা, এরকম আরও 1 মিলিয়ন পিপল এই 6 মাসের মধ্যে তারা চাকরি হারিয়েছে। আর আরও ধরেন 1 মিলিয়ন পিপল এই আগামী 2-3 মাসের মধ্যে চাকরি হারাবে, এই আতঙ্কের মধ্যে তারা রয়েছে। ব্যাংক এবং বিমা, আমি যেহেতু ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত আছি, এখানে সেই সাবেক রেজিমের জমানাতে যা ছিল তার সাথে পরিস্থিতি অনেক মানে যাকে বলা হয় জ্যামিতিক হারে খারাপ হয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্য হলো যে গত 2014 থেকে যেভাবে একটা সাজানো স্ট্যাটিস্টিক্স ডাটা, যেটা জাতিসংঘে পেশ করা হতো আওয়ামী লীগ জমানাতে, যে আমরা একেবারে সিঙ্গাপুর হয়ে গেছি, মালয়েশিয়া হয়ে গেছি, এখন তো মনে হচ্ছে যে ডাটা এমনভাবে তৈরি করা হয়েছে যে আমরা আমেরিকাকেও ছাড়িয়ে গিয়েছি। আমরা হয়তো মোনাকোর মতো হয়ে গেছি, কুয়েতের মতো হয়ে গেছি, খুবই স্ট্রং ইকোনমি। একটা জিনিস চিন্তা করুন যে আপনার যেখানে গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, একেবারে স্পষ্টতভাবে 5 লাখ লোক চাকরি হারিয়েছে রাস্তায়, সেখানে আপনি দেখাচ্ছেন আপনার এক্সপোর্ট বেড়ে গেছে। যেখানে আপনার ইম্পোর্টে আপনি ভালো করতে পারছেন, আপনার ফরেন রিজার্ভ আপনি দেখাচ্ছেন যে আপনার ফরেন রিজার্ভ বেড়ে গেছে, টাকায় বাংলাদেশ ব্যাংক সয়লাভ হয়ে গেছে। আর অন্যদিকে কি হচ্ছে, 30 লাখ টাকা করে যদি আপনি দেন 800 লোকে বা 1000 লোকের, আপনার কত টাকা দেয়, সেই টাকা দেওয়ার মতো অবস্থা আপনার নেই। ফলে অ্যাজ এ হোল এই জিনিসটাকে আপনি কি বলবেন? এটাকে আমাদের অ্যাসেট আছে আমাদের। এই যে যেমন দেখেন যে পৃথিবীতে যে ফেরাউনের জামানাতে আসবে, মানে যাকে বলে দুর্ভিক্ষ আসবে, এই জন্য সে একজন নবীকে তার অর্থমন্ত্রী বানিয়েছেন এবং নবী বলেছেন যে আমাকে দায়িত্ব দিন, আমি কি করে এই আপনার ফাইন্যান্সিয়াল বিষয়গুলো ম্যানেজমেন্ট করা যায় আমি জানি। হযরত ইউসুফ আলাইহিস সালাম। তো এইরকমভাবে এখন যা কিছু বাংলাদেশে যে সমস্যা রয়েছে, এর প্রতিটি সমস্যা মানব সৃষ্ট সমস্যা। এখন দেখুন, আপনি যখন 75 15 আগস্ট রিজলভ হয়ে গেল, আপনি দেখেন আমাদের সময় যে 86 সনে একটা বন্যা, 88 সনে একটা বন্যা হলো, তো বড় ডিজাস্টার, ন্যাচারাল ডিজাস্টার বাংলাদেশে কিন্তু মানে হয়নি। কিন্তু মানুষের একটা বিশ্বাস ছিল ওই সময় এরশাদ সাহেবের প্রতি, যে তিনি করতে পারবেন। তিনি পাগলের মতো সেই যে বড় বড় গামবুট পরে সারা বাংলাদেশে ঘুরে বেড়িয়েছেন। আমার ওই যে আপনি যখন লাল কার্পেটের কথা বলছিলেন, তখন আমার কাছে মনে হচ্ছিল যে বাংলাদেশে পলিটিক্সে বসে যদি কেউ নাটক করে থাকে, এরকম এরশাদ সাহেবের মতো এত সফল নাটক কেউ করতে পারেননি। তো আমি চিন্তা করলাম যে সে কখনো এরকম কোনো ডিজাস্টারের জায়গাতে লাল কার্পেট সে দিয়েছে কিনা। আমি দেখলাম যে না, সে কখনো কোনো লাল কার্পেট দেয়নি, এরকম কোনো জায়গাতে যায়নি। ওই যে বন্যার মধ্যে সে গান গেয়েছে, গামবুট পরে গিয়েছে, কিন্তু কোনো জায়গাতে নদী থেকে নামছে লাল কার্পেট আমি দেখিনি। তাহলে বুঝেন যে এরশাদকে আমরা স্বৈরাচারী বলি, এখন আমাদের এই বর্তমান জামাতে মন মস্তিষ্কে স্বৈরাচারীটা কোন পর্যায়ে ঢুকেছে যে আমার ওই জায়গাতে ময়লার মধ্যেও আমার লাল কার্পেট লাগবে। এখন যিনি লিখেছেন সেটা হলো, আপনি চিন্তা করুন আমাদের পজিটিভ দিকগুলো শুধু আমি বলি। আমাদের দেশের সরাসরি 15 লক্ষ লোক আমরা আয়কর দেই, ডাইরেক্টলি আয়কর দিই। এই বছর গিয়ে দেখেন আমাদের কিন্তু আয়কর দিচ্ছি। আমাদের দেশের সরাসরি 1 কোটি লোক বিদেশ থেকে রেমিটেন্স পাঠাচ্ছে অন অ্যাভারেজে বাংলাদেশে, অর্থাৎ এখানে আমরা 25 থেকে 26 বিলিয়ন ডলার পার ইয়ারলি নেট, যেটার কোনো খরচ নেই। আমরা এক্সপোর্ট করি অলমোস্ট
$45 বিলিয়ন। $45 বিলিয়ন যদি আপনি অলমোস্ট 25% ডলার আপনি ধরেন, $45 বিলিয়ন যেটা আমাদের বাংলাদেশে থাকে। আমরা বিদেশ থেকে বিভিন্ন এইড বাবদ অলমোস্ট $1.5 বিলিয়ন, উনি ভালো বলতে পারবেন, বিভিন্ন যেখানে কোনো আনকন্ডিশনালি আর এইড হিসেবে $1.5 বিলিয়ন আসে। আর আমরা ধরেন বিভিন্ন প্রকল্পে সাহায্য সহযোগিতা, ফরেন এইড, বিশ্বব্যাংক থেকে অন্যান্য জায়গা থেকে শুরু করে আরও প্রায় $30 বিলিয়ন আমরা পাই। তা আমাদের তো টাকার অভাব নেই, কোনো অবস্থাতে টাকার অভাব নেই। এখন করে যে সরকার, সে বুঝতেছে না টাকা কোথায় আছে, মানে কোনটার সাথে কোনটা সংযোগ করলে এখানে বিদ্যুৎ উৎপন্ন হবে আর কোনটার সাথে কোনটা সংযোগ করলে এখানে শর্ট সার্কিট হবে, আগুন লেগে যাবে, এই টোটাল জিনিসটা বুঝছেন না। সচিবালয়ের ওই উপরে আগুন লাগতে পারে, এই আমি বাংলাদেশে এই 2025 সন 24 সন না আসলে আমাকে যদি মানে মেরেও ফেলা হতো, আমি কোনোদিন বিশ্বাস করতাম না যে সচিবালয়ের ওই জায়গাতে আগুন লাগতে পারে। এই সরকার আমাদেরকে, আমাদের চিন্তা আরও সে আজমের ছবি দেখতে পারি। এখন রাস্তাঘাটে আপনি তরতাজা অলি আল্লাহ খুঁজে পাবেন, আপনি রাস্তাঘাটে আপনি জিন্দা অলি খুঁজে পাবেন, যারা ফু দিলে সঙ্গে সঙ্গে মানুষের মাথা ঘাড় থেকে পড়ে যাবে। তো এইরকম একটা অবস্থা এই যে সরকার নিয়ে আসছে। আপনি এই যে আপনি মাজার ভাঙার কথা বললেন, অমুকের ভাঙার কথা বললেন, জিনিসটা আপনি কি চিন্তা করতে পারছেন যে এই জলজ্যান্ত তাজা অলিরা বুঝতে পারছে যে এটা হলো হযরত ঘোড়া সার মাজার, এখানে কোনো মানুষ নাই, ওই কবরের মধ্যে ঘোড়া আছে, এই জন্য ওখানে অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে। তারা মানে সরাসরি এখানে বেলায়েতের ইলমে মারফতের মাধ্যমে একেবারে আকাশের সাথে যোগাযোগ করে বুঝতে পারছে যে ওই যে ওখানে যে পাগলা বসে আছে ও একেবারে নির্ঘাত জাহান্নামী। হ্যাঁ, একার আল্লাহর সাথে ডাইরেক্ট যোগাযোগ, আল্লাহ তাকে বলে দিয়েছে যে আমার ওই বান্দাকে আমি জাহান্নামে নেব। তো আমি যেহেতু জাহান্নামে নেব,